আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অধ্যাপক ইউনূসের বিদেশ সফর মানেই নতুন কোনো বিতর্ক। নোবেল বিজয়ীর বিদেশ সফরে, বিশেষ করে যুক্তরাষ্ট্র সফরে আপনারা পেতে পারেন নতুন সংজ্ঞা বা নতুন এমন কিছু যা নিয়ে জন্ম নিবে অপার বিস্ময়ের। গত বছর এমন দিনে তার সেই মাস্টার মাইন্ডকে পরিচয় করিয়ে বিশ্বব্যাপী বেশ সাড়া ফেলে দিয়েছিল। পরে তো তা নিয়ে সে কি লঙ্কা কাণ্ড। এবার নিউ ইয়র্কে গিয়ে দিলেন নতুন সংজ্ঞা, যেন তেন নয়, একেবারে তালেবানের সংজ্ঞা। অধ্যাপক ইউনূস মনে করেন তালেবান, যাদেরকে ইসলামী জঙ্গি গোষ্ঠী বলে সন্দেহ করা হয়, তাদের দাঁড়িয়ে থাকতে হয়। আবার তিনি এমন এক মঞ্চে তালেবানের এমন অদ্ভুত সংজ্ঞা দিলেন, যখন ওই মঞ্চে তিনি বিশ্ববাসীর সামনে পরিচয় করিয়ে দিলেন এনসিপি নেতা আখতার হোসেনকে, যিনি একেবারে শ্বশ্রুমণ্ডিত। আবার সেই অনুষ্ঠানের হোস্ট, এশিয়া সোসাইটির প্রেসিডেন্ট এবং সিও বর্ষিয়ান নারী কিয়াং হুয়া কাং এর সাথে হ্যান্ডশেক না করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন এনসিপির এই নেতা। দর্শক, অধ্যাপক ইউনূস তালেবানের নতুন সংজ্ঞায় এমন একটি সময় দিলেন যখন তারই মিত্র বাংলাদেশ খিলাফত মজলিসের 7 নেতা আফগানিস্তান মানে তালেবানদের দেশ সফরে গিয়েছেন, যারা আবার তালেবানের মতো দাড়ি পাগড়ি সবই পারেন। প্রশ্ন হলো, তালেবান নিয়ে অধ্যাপক ইউনূসের এই নতুন সংজ্ঞা তার এই নতুন মিত্ররা কি মেনে নিবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ক্ষমতায় আসার 1.5 মাসের মধ্যে গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনে গিয়েছিলেন অধ্যাপক ইউনূস। সাথে নিয়ে গিয়েছিলেন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমকে। নিউ ইয়র্কে জাতিসংঘ সম্মেলনের ফাঁকে গত বছরের 25শে সেপ্টেম্বর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে যোগ দেন অধ্যাপক ইউনূস। মাহফুজ আলম তখন ছিলেন ডক্টর ইউনূসের বিশেষ সহকারী। মঞ্চে মাহফুজ আলমকে ডেকে নিয়ে পরিচয় করিয়ে দেন, বলেন মাহফুজ হচ্ছে আন্দোলনের পেছনের কারিগর, যদিও সে এটা স্বীকার করতে চায় না। বলে যে সে একা নয়, আরো অনেকে মাস্টারমাইন্ড আছে, কিন্তু এরই মধ্যে সে গণ অভ্যুত্থানের পেছনের কারিগর হিসেবে পরিচিত। তার এমন বক্তব্যে দেশব্যাপী বেশ হইচই পড়ে যায়। অধ্যাপক ইউনূসের মিত্র বলে পরিচিত অনেক ছাত্র নেতাও এতে গোসা করেন। পরে অবশ্য মাহফুজ দাবি করেন তিনি মাস্টারমাইন্ড নন। একই অনুষ্ঠানে তিনি আরো বিতর্কের জন্ম দিয়েছিলেন জুলাই আন্দোলনকে মেটিকুলাসলি ডিজাইন বলে। He is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others, but that's how he is recognized, that he's the brain behind the whole thing. It's amazing, meticulously designed thing. It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leaders. So you can't catch one and say, okay, it's over. It's not over. এবারে জাতিসংঘের সাধারণ পরিষদের 80তম সম্মেলনেও গিয়েছেন অধ্যাপক ইউনূস। সাথে নিয়ে গেছেন 104 জনের বিশাল লটবহর। এর মধ্যে আছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সচিব তাসনিম জারা। কাকতালীয়ভাবে এবছরের 25শে সেপ্টেম্বর তাদেরকে নিয়ে একই ধরনের একটি অনুষ্ঠানে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানটির আয়োজক এশিয়া সোসাইটি। এর প্রেসিডেন্ট এবং সিও হলেন কিয়াং হুয়া কাং। অনুষ্ঠানে প্রায় 58.5 মিনিট অধ্যাপক ইউনূস বক্তব্য দেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মিস কাং অনুষ্ঠানের এক পর্যায়ে অধ্যাপক ইউনূসের কাছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক গতিশীলতা নিয়ে তার ভাবনা জানতে চান। উপস্থাপিকা বিশেষত সার্ক এবং আসিয়ান প্রসঙ্গে জোর দেন। এটির উত্তর দিতে গিয়ে অধ্যাপক ইউনূস সার্ক ও আসিয়ানের বিষয়ে কথা বলেন, তুলে ধরেন ভারতের সাথে সম্পর্কের দূরত্বের কথা। বরাবরের মতোই ভারতের কড়া সমালোচনা করতে ছাড় দেননি তিনি। অধ্যাপক ইউনূসের ধারণা, ভারতের সাথে বাংলাদেশের এখন যে সমস্যা চলছে সেটির কারণ হলো বাংলাদেশের ছাত্ররা গত বছর জুলাই আগস্টে যে আন্দোলন করেছে সেটি ভারত পছন্দ করেনি। আগের মতোই তিনি এ প্রসঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা টেনে আনেন। বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত ও বাংলাদেশের মধ্যে প্রচুর উত্তেজনা সৃষ্টি হয়েছে। অধ্যাপক ইউনূস ভারতীয় মিডিয়াকে দায়ী করেন ভুয়া খবর প্রচারের জন্য। বলেন ভারতীয় মিডিয়া সব ধরনের প্রচারণা চালাচ্ছে। তার মতে ভারতীয় মিডিয়া বাংলাদেশের জুলাই আন্দোলনকে দেখছে ইসলামী আন্দোলন হিসেবে, আর যারা জুলাই আন্দোলন
করছিল তারা হলো তালেবান, যারা বাংলাদেশকে দখল করেছে। অধ্যাপক ইউনূস এই সময় দাবি করেন ভারতীয় মিডিয়া তাকেও তালেবান বানিয়ে দিয়েছে, যদিও তার দাড়ি নেই। এ সময় বেশ হাস্যরসের সৃষ্টি হয়, কারণ অধ্যাপক ইউনূস বেশ মজা করে বুঝিয়ে দিচ্ছিলেন তালেবানদের দাড়ি থাকতে হয়, যেটি তিনি বাড়িতে রেখে এসেছেন। দর্শক, একটু শুনে আসি অধ্যাপক ইউনূস কি বলেছেন। They even say I'm a Taliban too. So I'm a Taliban. I don't have the beard, I just left it home. So, but they go and make this propaganda all the time. So I have to show my face. Look, this is the guy, the chief Taliban here. So this is how it works. দর্শক, দাড়ি থাকলে তালেবান হয়ে যাবে এমন অদ্ভুত সংজ্ঞা অধ্যাপক ইউনূস কোথায় পেয়েছেন তা আমাদের জানা নেই। আন্তর্জাতিক বিভিন্ন জার্নালে প্রকাশিত নিবন্ধ যদি আপনারা ঘাটেন তাহলে দেখবেন তালিবান বা তালেবান বলতে সাধারণত আফগানিস্তানের একটি ইসলামপন্থী রাজনৈতিক ও সামরিক গোষ্ঠীকে বোঝানো হয়। দর্শক, অধ্যাপক ইউনূস তালেবানের এই অভিনব সংজ্ঞা দেওয়ার মিনিট 10 আগে ওই মঞ্চে পরিচয় করিয়ে দেন তার দুই সফর সঙ্গীকে। এই দুজন হলেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন অধ্যাপক ইউনূস তালেবানের যে সংজ্ঞা দিয়েছেন সেটি সত্যি হলে তারই সফর সঙ্গী কি একই গোষ্ঠীর লোক। তবে অধ্যাপক ইউনূসের সংজ্ঞার চেয়ে বেশি আলোচিত হচ্ছে আক্তার হোসেনের একটি আচরণ। পরিচয় করিয়ে দেওয়ার জন্য যখন মঞ্চে ডাকা হলো, আক্তার হোসেন প্রথমে অধ্যাপক ইউনূসের সাথে হ্যান্ডশেক করেন। তারপর উপস্থাপিকা ক্যাং হোয়াকেং হাত বাড়িয়ে দিলে আক্তার হোসেন হ্যান্ডশেক করতে অনীহা জানায়, এর বদলে সম্ভাষণ জানায়, যেটি সাধারণত তালেবান ও কট্টর ইসলামী নেতারা করে থাকেন। তালেবান নেতারা নারীদের সাথে হ্যান্ডশেক করেন না। অনেকেই সামাজিক মাধ্যমে বলছেন জনাব আক্তারের এমন আচরণে এনসিপির মতাদর্শ পরিষ্কার হয়ে গেছে, যদিও তাসনিম জারা অধ্যাপক ইউনূসের সাথে হ্যান্ডশেক করেছেন। দর্শক, অধ্যাপক ইউনূস তালেবানের নতুন সংজ্ঞা দিতে গিয়ে তালেবানদের দাড়ি থাকা বাধ্যতামূলক বলে যে বৈশিষ্ট্য যোগ করেছেন তাতে বিপাকে পড়েছেন তার অনেক দেশীয় মিত্র। বিশেষ করে তিনি এমন এক সময় বক্তব্যটি দিয়েছেন যখন তার মিত্র বলে পরিচিত বাংলাদেশের হেফাজত ইসলামী ও খেলাফত মজলিসের নেতারা ঠিক আফগানিস্তানি সফরে আছেন। গত 17 সেপ্টেম্বর তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান গিয়েছেন বাংলাদেশের হেফাজতে ইসলামের নেতারা। হেফাজতের প্রতিনিধি দলে সংগঠনের নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ, যুগ্ম মহাসচিব মামুনুল হক সহ 7 জন আছেন। সেখানে তারা আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়া বা তালেবান সরকারের প্রধান বিচারপতি, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তালেবান সরকারের শ্রম ও সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রী মোল্লা আব্দুল মানান ওমারির সাথে। দর্শক, মোল্লা আব্দুল মানান ওমারি হলেন প্রয়াত তালেবান প্রধান মোল্লা ওমরের ভাই। প্রশ্ন হলো অধ্যাপক ইউনূসের এই সংজ্ঞা দেখে তার ইসলামপন্থী মিত্ররা কি বলবেন সেটি সত্যি ভাববার বিষয়। কারণ অধ্যাপক ইউনূসের ইসলামপন্থী মিত্রদের অনেকে 2012-13 সালে তার বিচার চেয়েছিল। 2012 সালে আফ্রিকার দেশ উগান্ডার সরকার সমকামিতাকে উৎসাহ দেওয়ার অভিযোগ তুলে 38টি মানবাধিকার সংগঠনকে নিষিদ্ধ করেছিল। তখন ওই পদক্ষেপের বিরোধিতা করে বিবৃতি দিয়েছিলেন ডক্টর ইউনূস সহ 4 নোবেল বিজয়ী। এরপর বাংলাদেশের কিছু ইসলামপন্থী নেতা অধ্যাপক ইউনূসকে গ্রেপ্তারের দাবি জানিয়েছিল। তারা ইউনূস সেন্টার ঘেরার হুমকিও দিয়েছিল। তবে গত বছরের 5 আগস্টের পর বাংলাদেশে ফাঁসির দণ্ডপ্রাপ্ত অনেক জঙ্গি জেল থেকে পালিয়ে গেছে। এমনকি গত 1 বছরে 350 জঙ্গি জামিনে মুক্ত হয়েছে। অধ্যাপক ইউনূসের শাসনামলে ইসলামপন্থীদের একটি গ্রুপ মাজার ভাঙছে, সাধুদের উপর হামলা চালাচ্ছে প্রতিনিয়ত, তাদেরকে ধরে চুল দাড়ি কেটে দিচ্ছে, এমনকি তাদের কেউ কবর তুলে লাশ তুলে জ্বালিয়েও দিয়েছে। এত সহিংসতার পরও অধ্যাপক ইউনূস ও তার সরকার জঙ্গিদের ছায়াও দেখতে পান না। এগুলোকে তারা দেখেন প্রেসার গ্রুপ হিসেবে। সেই প্রেসার গ্রুপ যদি তালেবানের নতুন সংজ্ঞায় খেপে যান তখন হয়তো পরিস্থিতি পাল্টে যেতে পারে। মালয়েশিয়াতে ইন্দো প্যাসিফিক আর্মি চিফস কনফারেন্সের গতকাল শেষ হয়ে গেল 25 সেপ্টেম্বর। এই কনফারেন্সের খবর বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া দেয়নি এবং সোশ্যাল মিডিয়া সম্ভবত ট্র্যাক করেনি এই খবর। সবাই ব্যস্ত থেকেছে নিউ ইয়র্কে ডিম নিক্ষেপ নিয়ে,
আবার সেই ডিম নিক্ষেপ নিয়েও হচ্ছে নানান রকমের আলোচনা। কেউ বলছেন নিউ ইয়র্কে ডিম ছুঁড়ে বাংলাদেশের সম্মান নষ্ট করলো একদল মানুষ। কেউ বলছেন যে বাংলাদেশে আবার এত ভয়ঙ্কর কাণ্ড ঘটানোর পরে শুধু ডিম নিক্ষেপ করেই কি তাদের শাস্তি দেওয়া সম্পূর্ণ হলো কি ঠিক হলো? সম্পূর্ণ তো হয়নি শাস্তি দেয়া। আসলে ডিম নিক্ষেপ কাণ্ডতে যদি ওখানে বাংলাদেশে যা করেছে এই সরকারের যাদের উদ্দেশ্যে ডিম নিক্ষিপ্ত হয়েছে তারা যা করেছে তাদেরকে শাস্তি দিতে গেলে তো সেখানে বোমা মারতে হয়। তাহলে কি আপনারা কি বাংলাদেশে কি বাংলাদেশি যারা নিউ ইয়র্কে আছেন, আমেরিকায় আছেন, তাদেরকে কি বোমা মারতে বলছেন? এসব কেন যে এইভাবে সমালোচনাগুলো হয় জানি না। সেখানে এটা হচ্ছে সমালোচনা, তাদের বিরুদ্ধে প্রতিবাদের একটা ধরন হচ্ছে ডিম নিক্ষেপ। তা নিয়ে এত হইচই তো কিছু নেই। যাই হোক, আমরা সেই জায়গা থেকে আমার চ্যানেল সেই জায়গা থেকে আমরা মালয়েশিয়া সম্মেলন নিয়ে এর আগেও একটা এপিসোড আমি করেছি। এই সম্মেলনে ভারত ও বাংলাদেশের দুই সেনাপ্রধান উপস্থিত ছিলেন, শুধু তাই নয় তারা একান্ত বৈঠক করেছেন বলেও খবর। ইতিপূর্বে এই বিষয়টি নিয়ে আমার এই চ্যানেলে প্রথম সংবাদ প্রকাশ করি আমি। গত 23শে সেপ্টেম্বর এই বিষয়ে একটি ভিডিওতে আমি প্রথম এই বিষয়ে প্রতিবেদন দিই। মালয়েশিয়ার এই কনফারেন্স এবং এর সঙ্গে আরো দুটি সহযোগী কনফারেন্স যার নাম হচ্ছে IPAMS বা ইন্দো প্যাসিফিক আর্মিজ ম্যানেজমেন্ট সেমিনার এবং সেলফ বা সিনিয়র এনলিস্টেড লিডার্স ফোরাম, তার সম্মেলনও আজ শেষ হচ্ছে। সম্মেলনের শেষে বাংলাদেশের সেনা প্রধান আগামী 27শে সেপ্টেম্বর দেশে ফিরছেন এবং ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীও দিল্লিতে ফিরবেন মোটামুটি একই দিনে। অসমর্থিত কিন্তু নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি সম্মেলনের মধ্যে শুধু আলোচনা নয়, সম্মেলনের সাইড লাইনেও কথা হয়েছে ভারত ও বাংলাদেশের সেনা প্রধানের সঙ্গে। কোনো আধিকারিক স্তরে প্রকাশ হয়নি কি কথা হয়েছে দুজনের মধ্যে, কিন্তু বিষয়টি নিয়ে বিশেষ করে আন্তর্জাতিক কিছু সংবাদ মাধ্যম তারা কিন্তু খবর করেছে। এর সঙ্গে আমার দিল্লির নিজস্ব সূত্র যে খবর দিয়েছে তার ভিত্তিতে আমি তৈরি করছি এই প্রতিবেদনটি। প্রথমেই বলি, বিশ্বের 27টি দেশের সেনা প্রতিনিধি এবং সামরিক কর্তারা অংশ নিয়েছেন এই সম্মেলনগুলিতে। এই 27টি দেশের মধ্যে ভারত ও বাংলাদেশ সহ 13টি দেশের সেনাপ্রধান উপস্থিত ছিলেন। এবং মনে রাখতে হবে, শেখ হাসিনা সরকারের পতনের পর দু দেশের দুই সেনাপ্রধানের মধ্যে ভার্চুয়ালি একাধিকবার কথাবার্তা হলেও এই প্রথম দুজনের কিন্তু মুখোমুখি দেখা। ইতিপূর্বে জেনারেল ওয়াকার উজ্জামান যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, আজারবাইজান, চীন সফর করলেও বাড়ির পাশের দেশ ভারত সফর করেননি। হাসিনা সরকারের পতনের পর দু দেশের মধ্যে ক্রমশ ঘনিয়ে আসা শীতল সম্পর্ক নিশ্চিতভাবেই এজন্য দায়ী। যদিও সেনাপ্রধান ওয়াকার উজ্জামান তার দেশের সরকারের ভারত বিরোধী মানসিকতা ও কাজকর্ম থেকে বিরত তিনি ছিলেন এবং ভারতের সঙ্গে সুসম্পর্কের প্রয়োজনীয়তার কথা প্রকাশ্যে একাধিকবার বলেছেন। গত 14 মাসে জেনারেল জামানের মুখ থেকে এমন একটি কথা বেরোয়নি যাতে ভারতের সাথে বর্তমান শীতল সম্পর্কের বিন্দুমাত্র দায় তার উপর বর্তায়। সম্পর্ক খারাপ করার কাজটি প্রায় এককভাবে করেছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্বয়ং, বেফাঁস কথা বলে। পক্ষান্তরে জেনারেল জামান তার তরফ থেকে চেষ্টা করে গেছেন ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে। এমনকি সম্পর্কের প্রবল অবনতির মধ্যেও দিন 10 আগে
কলকাতার ফোর্ট উইলিয়ামে ভারতের সর্বোচ্চ সামরিক নেতৃত্বের বৈঠকের প্রেক্ষিতে বাংলাদেশে সাময়িক অভিযানের সম্ভাবনা প্রকট হয়ে উঠলে উত্তেজনা প্রশমন করতে বাংলাদেশ সেনাপ্রধান ব্যক্তিগতভাবে ওই বৈঠকে উপস্থিত হতে চেয়েছিলেন বলে গোপন সূত্র থেকে কিন্তু খবর বেরিয়ে এসেছে। মোহাম্মদ ইউনূস বাদ সেধেছিলেন বলে জেনারেল ওয়াকার আসতে পারেননি ফোর্ট উইলিয়ামে এই তো কয়েকদিন আগে। সুতরাং মালয়েশিয়ার সম্মেলনে দুজন যে নিজেদের মধ্যে কথা বলবেন না, দুজন দুজনকে এড়িয়ে যাবেন, এটা হতেই পারে না। এবং আমার রাজধানীর সূত্র জানাচ্ছে কথা হয়েছে দুজনের মধ্যে, কারণ কথা বলার কথা ছিল, আর সে কথা হয়েছে একাধিকবার। বেশিরভাগ সময় আলোচনার সময় তৃতীয় কেউ ছিলেন না তাদের কাছে, শুধু ওরা দুজন ছিলেন, দুই জেনারেল, যাকে বলে একান্ত আলোচনা। কেন এমন একান্ত আলোচনা? তার কারণ দুই তরফেই আছে। ভারতের সেনা রাজনীতিতে মাথা গলায় না, গলাবার সুযোগ নেই, এবং তারা গলায়ও না। আবার বাংলাদেশে উল্টো ব্যাপার। বাংলাদেশে রাজনীতির কেন্দ্রে রয়েছে সেনা। গত বছর 5 আগস্টের কথা একবার মনে করে দেখুন। শেখ হাসিনার পতনের মূল কারণ সেনার যে পিছিয়ে আসার ব্যবস্থা না নেয়ার সিদ্ধান্ত। আবার দেখুন, হাসিনার পতন ঘটালো যে সেনা, সেই সেনাপ্রধানই আবার ভারতের সেনাপ্রধানের সঙ্গে সকাল থেকে কথাবার্তা বলে ঠিক করে রেখেছিলেন তার এখান থেকে চলে যাওয়ার ব্যাপারটা, যাতে জনরোষের সামনে তার খারাপ কিছু না ঘটে। দেখুন, এই যে সেনা হাসিনার পতন ঘটালো, সেই সেনাই আবার ভারতের সেনাপ্রধানের সঙ্গে কথাবার্তা বলে হাসিনাকে নিরাপদে পাঠিয়ে দিলেন ভারতে। এবং তারপর অন্তর্বর্তী সরকার গঠনে আবার মূল ভূমিকা পালন করলেন ওই সেনাপ্রধান। ভারতে এমনটা হওয়ার বিন্দু মাত্র সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে বাংলা সেনাপ্রধানের সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক বার্তালাপ, ভারতের সেনাপ্রধানের কথাবার্তা, মানে যদি বলেন ভারতের সেনাপ্রধান, সেটা অনধিকার চর্চা হয়ে যায়। আইনে কিংবা আমাদের দেশের নিয়মে সেটা তাকে অধিকার দেওয়া হয়নি। তাই আধিকারিক স্তরে এসব কথার কোনো পুষ্টি হবে না। কিন্তু আধিকারিক স্তরের বাইরে কান রাখলে জানা যাবে অনেক খবর। মালয়েশিয়াতে আসার আগে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল বলেই দিয়েছিলেন কি বিষয়ে কথা বলতে হবে এবং কিভাবে সিদ্ধান্তে পৌঁছতে হবে। এবার চলে আসি তাহলে কি কথা হলো সেই প্রসঙ্গে। প্রথমত, বাংলাদেশি জঙ্গিদের নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে সেনাবাহিনী ক্রমশ আরো কড়া অবস্থান নেবে। 2, ইউনূস সরকারের তল্পি বাহকের ভূমিকা ছেড়ে সেনাবাহিনী নিজেকে চালকের আসনে নিয়ে যাবে, এবং যেটা কিছুদিন ধরে দেখা যাচ্ছে সেনাপ্রধান করে যাচ্ছেন। তিনি প্রধান বিচারপতির সাথে দেখা করছেন, দেখা করে ওই ক্রাইম ট্রাইব্যুনালের 12টা বাজাবার চেষ্টা তিনি করে আসছেন। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলছেন, তিনি রাষ্ট্রপতির সঙ্গে কথা বলছেন একই দিনে। তো এগুলো সবই হচ্ছে সেনাবাহিনী এবং সেনাপ্রধান, তারা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছেন অলরেডি। সেই সিদ্ধান্ত দেশের চালকের আসনে আবার ফিরে যাওয়া। ওই ফ্রি হ্যান্ড নিয়ে ইউনূস সাহেব যা করে যাচ্ছেন সেটা যাতে না করতে পারেন। আর 3, আমেরিকার সেনা যারা কক্সেস বাজারে এসে ডেরা বেঁধেছে তাদেরকে যতটা সম্ভব জনবিচ্ছিন্ন করে রাখা, এ ব্যাপারেও কথা হয়েছে দুই সেনা প্রধানের। মনে রাখতে হবে যে ওয়াকারুজ্জামান, জেনারেল জামান ইতিমধ্যেই আমেরিকার এই সেনা রাখার প্রস্তাব, করিডোরের প্রস্তাব, চট্টগ্রাম বন্দর দেওয়ার প্রস্তাব ইত্যাদি ব্যাপারে তিনি তার প্রচন্ড বিরোধিতার কথা জানিয়েছেন। এবার
ওই তারপরেও যে কক্সেস বাজারে সেনা এসে ডেরা বেঁধেছে ইউনূস সাহেব এবং খলিলুর রহমানের সৌজন্যে, তো এই আমেরিকান সৈন্যকে যতটা সম্ভব জনবিচ্ছিন্ন করে রাখতে হবে। নিয়ম কানুনের মধ্যে তারা তো হোটেলে উঠেছে, নিজেদের নাম ঠিকানা হোটেলের রেজিস্টারে কোনো কিছু এন্ট্রি না করে, আর এসেছে তো আমেরিকার বিমানে, এবং সেই বিমানে এসে কোনো জায়গায় ইমিগ্রেন্ট ইত্যাদি কিচ্ছু করা হয়নি। তো এই যে নিয়ম কানুন ভেঙে চলছে তারা, সেটাকে কমিয়ে নিয়ম কানুনের মধ্যে তাদের অবস্থানকে রেখে দিতে হবে। এই বিষয়ে কিভাবে কি করা যাবে তার কথা হয়েছে। 4 নম্বর, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করা। বাংলাদেশে হিন্দু ও বৌদ্ধদের ওপর আক্রমণ নিয়ে ভারতের আরএসএস ইতিমধ্যে খুবই ক্ষুব্ধ হয়ে উঠেছে। তাদের পক্ষ থেকে ভারত সরকারের ওপর জোরালো চাপ আসছে বড় কোনো ব্যবস্থা নেয়ার। একই সঙ্গে চাপ আসছে সেই যে হিন্দু সন্ন্যাসী চিন্ময় দাস মহারাজকে, তার মুক্তির ব্যাপারটা নিয়ে, এ ব্যাপারেও সেনাপ্রধান ব্যবস্থা নেবেন বলে, যাতে নেন সে ব্যাপারেও কথা হয়েছে। 5, আগামী নির্বাচনে ওয়াকারুজ্জামানের ভূমিকা কি হবে সেটা নির্দিষ্ট করে বলে দেয়া, নির্দিষ্ট করা হয়েছে এই আলোচনার মধ্যে। আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে, এই সিদ্ধান্তে অটল থাকবে সেনাবাহিনী। একথা ওয়াকারুজ্জামানের আগেও বলেছেন।